বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পাঠানো হলো পরিবারের কাছে। মঙ্গলবার থেকে অনশনে ছিলেন তারা। চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। কোটা আন্দোলনে ২ শতাধিক প্রাণহানি হয়েছে। শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন? শোকের মাসের কর্মসূচিতে প্রশ্ন প্রধানমন্ত্রী। মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মিছিল সমাবেশ। গ্রেফতার হচ্ছে শিক্ষার্থী, শিক্ষকদেরও হয়রানির অভিযোগ। রাবি ক্যাম্পাসে ধস্তাধস্তি। দেখামাত্র গুলির নির্দেশনা দেয়নি সরকার। অনুপ্রবেশকারীরা মানুষ হত্যা করে বললেন ওবায়দুল কাদের। সহিংসতার জন্য বিচার হবে তৃতীয় পক্ষের, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তিনি জানান, ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর ১:৩০টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় পৌঁছে দেয় সবাইকে। সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারী ইচ্ছা প্রকাশ করেন বাসায় ফিরে যাওয়ার। তাদের ইচ্ছা অনুযায়ী যেতে দেয়া হয়েছে। সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে নেওয়া হয় শুক্রবার বিকেলে। পরের দিন নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। রোববার ভোরে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। বলা হয়, মূল দাবি মেনে নেয় তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন। অন্যদিকে তাদের মুক্তি ও আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। দুদিন শুনানির পর একজন বিচারক অসুস্থ থাকায় গতকাল ও আজ এই বিষয়ে আর শুনানি হয়নি। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসী এই গোষ্ঠী যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোটা আন্দোলনে ২০০-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। শতভাগ দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কার স্বার্থে চালানো হচ্ছে সে প্রশ্ন রাখেন শেখ হাসিনা। শুরু হলো শোকের মাস। আগস্টের প্রথম দিনে ১৫ আগস্ট নিহতদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে উঠে আসে পরিবার হারানোর বেদনা। দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবেই ১৫ আগস্টের হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা তাদের বিচার করেছি। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। আদালতের রায়ের পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রায় ২০০-র উপর মানুষ মারা গেল, স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে। আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি,
সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে। সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আন্দোলনের নামে মানুষের উপকার হয় এমন স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্তের আশ্বাসও দেন তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রতিক আন্দোলনের জঙ্গিবাদীরা জড়িত বলে জানান সরকার প্রধান। তার বক্তব্যে উঠে আসে জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি। ওই জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। আলোচনা সভা শেষে 15 আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন রক্তদান কর্মসূচির। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অভিযোগ করা হয়, যারা গুলি করেছে তাদের বিচার না করে বাসা আর রাস্তা থেকে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। তারা বলেন, শিক্ষার্থীরা খুন হয়েছেন, উল্টো তাদের সহপাঠীদের গ্রেফতার হচ্ছে। ক্যাম্পাস ও হল বন্ধ হবার 15 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় জমায়েত। সকালে বৃষ্টির মধ্যে শুরু হয় নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ। যোগ দেন ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিবাদ জানান গুলি এবং সাম্প্রতিক ধরপাকড়ের। হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়া ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আমার ট্যাক্সের টাকায়, পরিশ্রমের টাকায় উঠে সে আমার উপরে এই ধরনের নিপীড়ন নির্যাতন চালাবে, এটা কিভাবে আমরা মানতে পারি? দেশে প্রায় 9 কোটি ইয়ুথ এবং অ্যাডোলেসেন্স, যাদের বয়স 14 থেকে 29-30 বছর, এরা আপনাদেরকে কোনো দিন আর ক্ষমা করবে না। সেই মনীয় শিক্ষকদের সমাবেশে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তার অভিযোগ করেন, শিক্ষার্থীদের হয়রানির পর এখন শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষকরা। এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। কারণ এই সরকারের মাধ্যমে করতে গেলে আমরা দেখতে পাবো যেটি এটি নিশ্চিত হচ্ছে না, এই যে পুলিশকে যে এর মধ্যে রাখলোই না। ছাত্র এবং শিক্ষকদের উপর নিপীড়ন চলছে, দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয় কর্মসূচি। কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। এমন কর্মসূচি এখন থেকে নিয়মিত হবে বলে ঘোষণা দেন আয়োজকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং আওয়ার হিরোজ
কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় শিক্ষকদের। ক্যাম্পাস ও হল বন্ধ হবার 15 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা। কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা। বের করা হয় মৌন মিছিল। যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কর্মসূচি শেষে ক্যাম্পাস ছাড়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে গেলে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। আমরা কেউ শিবির নয়, আমরা কেউ না, আমরা সাধারণ ছাত্র। তারপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে। ফৌজদারি মামলা ছাড়া কাউকে ধরা যাবে না, এবং সেই মামলার কাগজপত্র দেখে তারপরে ধরতে পারবে, এইভাবে ধরা যাবে না। ভোলায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন তারা। দাবি জানানো হয় আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের। হবিগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে জড়ো হন। অবরোধ করা হয় সড়ক। পরে সেখানেই সমাবেশ করেন আন্দোলনকারীরা। গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয়। এতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবীও। আন্দোলনকারীরা এক পর্যায়ে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বগুড়ায় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। গানে গানে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। এছাড়া আন্দোলন নিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয়। আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি, আমরা তাদের উৎসর্গ করে কিছু গান গেয়েছি, হৃদয় ছুঁয়ে যায় এমন কিছু গান। না, আজকে তো আমরা কোনো অন্যায় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা চেয়েছি আমাদের অধিকার। এই অধিকার শুধুমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের। টাঙ্গাইলেও দেয়ালে দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে আমরা জানবো, কথা বলছি আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপনের সাথে। স্বপন, জামায়াত শিবির নিষিদ্ধ করে জারি হওয়া প্রজ্ঞাপনের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লোপা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের যে বৈঠক, সেই বৈঠকেই আসলে সাম্প্রতিক যে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, হত্যা, এসবের অভিযোগে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দুই সংগঠনকে নিষিদ্ধের একটা সিদ্ধান্ত হয়েছিল। গত দুদিন ধরে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখে আজ তারা প্রজ্ঞাপন জারি করেছে। আমি যদি একটু প্রজ্ঞাপনটা পড়ে শোনাই, সেখানে যেটি অভিযোগ রয়েছে যে সেখানে বলা হয়েছে যে এসআরওটা জারি করা হয়েছে বা গেজেট জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশের জামায়াত ইসলামীর শীর্ষ নেতা সাবেক আমির গোলাম আজম সহ কয়েকজনের যে রায়টি হয়েছিল, সেই রায়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে এবং যুদ্ধাপরাধের সাথে এই দলটি জড়িত ছিল একদম দলীয়ভাবে, সেটি কিন্তু তারা বলেছিল। কিন্তু তাদের যেহেতু আন্তর্জাতিক অপরাধ যে আইন, সেই আইনে দল হিসেবে সাজা দেওয়ার বিষয়টি ছিল না, সেজন্য তখন তাদেরকে সাজা দেওয়া যায়নি এবং এই নিয়ে কিন্তু একটা প্রক্রিয়াধীন আছে একটা আইন সংশোধন করার। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে এইখানে গেজেটে যেটি তুলে ধরা হয়েছে যে আরেকটি যে রায় হয়েছিল হাইকোর্টে 2013 সালে, সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু পরে 2013 সালে নির্বাচন কমিশন জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে কিন্তু নিবন্ধন বাতিল করে। আর সবশেষ এখানে যে যুক্তিটি তুলে ধরা হয়েছে
হয়েছে যে সরকারের নিকট সাম্প্রতিক যে সহিংসতা এর যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে যে সংঘটিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। এই অভিযোগেই সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সালের সেই আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট জারি করলো এবং এই আইনের 18 ধারা যেটি আছে সেখানে কিন্তু শুধু সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পাশাপাশি এর কার্যালয় বন্ধ থাকবে এবং এর যে সম্পদ ব্যাংক হিসাব সেগুলো কিন্তু জব্দ করা যাবে এবং কোনো ধরনের বিবৃতি কোনো ধরনের বক্তব্য বা গণমাধ্যমের প্রচার কিংবা তাও কিন্তু করতে পারবে না এবং এই সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টা কিন্তু এই আইনে যুক্ত আছে। তো আমরা যে গেজেটটি দেখলাম এবং যে অনেকেরই দাবি ছিল কিন্তু দীর্ঘদিন ধরে সুশীল সমাজ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সহ গণ আদালত যিনি গঠিত হয়েছিল জাহান ইমামের নেতৃত্বে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করা হোক। তো সেটি এই সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অবশেষে জামায়াতকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট জারি করলো। লোপা। স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সে বিষয়ে আমরা আরও জানবো। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, প্রজ্ঞাপন জারির পরবর্তী প্রক্রিয়াগুলো কি কি? এই প্রজ্ঞাপনের পর তো দল হিসেবে জামায়াতের আর কোনো অস্তিত্ব রইল না। দেখুন, এই প্রজ্ঞাপনের মানে হচ্ছে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে জামায়াত ইসলাম এবং শিবিরকে চিহ্নিত করা হয়েছে এবং তারা প্রকাশ্যে কোনো ধরনের কর্মকাণ্ড আসলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে বা এখনো এই আইনের বলে যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, যদি তাদের কোথাও কোনো কমিটি থাকে তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারবে, কারণ সরকার তাদেরকে চিহ্নিত করেছে সন্ত্রাসী একটি গোষ্ঠী হিসাবে। সরকার এই যে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে আইনি নজিরগুলো তুলে ধরেছে সেগুলো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে উল্লেখ করেছে এবং সুপ্রিম কোর্টে তাদের যে নিবন্ধন বাতিল হয়েছে, প্রতীক বাতিল হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং রাজনৈতিকভাবে এটি খুবই স্পষ্ট। সরকার বলেছিল যে ধরনের ঘটনাগুলো ঘটছে এখন দেশ বিরোধী, সেগুলোর পেছনে জামাত শিবিরের ইন্ধন রয়েছে। সুতরাং সরকার মনে করে এটি একটি সন্ত্রাসী সংগঠন, তাদেরকে এই কারণেই কিন্তু মূলত নিষিদ্ধ করা হলো। যদিও এই দাবি কিন্তু এই আওয়ামী লীগ অথবা বামপন্থী রাজনৈতিক দল অথবা আমরা যাকে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বলি, সংস্থা বলি, গবেষকগুলি, তাদের পক্ষ থেকে কিন্তু বহু আগে থেকেই এই নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন এবং তারা এটি বলছিলেন যে যখন নাৎসিবাদী দলকে জার্মানিতে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও পরাজিত শক্তি জামাত ইসলামকে সেই নজির তুলে ধরে কিন্তু নিষিদ্ধ করা যায়। তবে অবশেষে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রযন্ত্র অনেক কঠিন এবং কঠোর শক্তিশালী, সুতরাং জামাত ইসলাম যতই নৈরাজ্য করতে চাক না কেন তাদেরকে সরকার যে কোনো মূল্যে দমন করতে পারবে এবং প্রতিহত করতে পারবে, নিরাপত্তা বিঘ্নিত হবে না। লোপা। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেটা আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো। আমাদের এখানে আসবে না, ওনার এখান থেকে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। দেখামাত্র গুলির নির্দেশনা সরকার দেয়নি। আন্দোলনের ভেতরে ছদ্মবেশে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে শিশুসহ নিরপরাধ মানুষকে গুলি করেছে জঙ্গি গোষ্ঠী। ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এমন তথ্য থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব হত্যার তদন্ত হবে, নিরপরাধ যে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় শিশুসহ অনেক নিরপরাধ মানুষ মারা গেছেন, অথচ তারা কেউই মিছিলে যাননি। গুলি করার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, গুলিটা কোথায়? মাথায়। মিছিল দেখতে গিয়ে
শিশু গুলিবিদ্ধ, গুলিটা কোথায় পড়েছে? মাথায়। এই বিষয়টা বোধহয় তদন্ত কমিটি তদন্ত করা অবস্থায় আমরা তাদের প্রভাবিত করতে পারি না, তবে এই রহস্য এটা উন্মোচন করা দরকার। কাদের বলেন ছাত্রদের উপরও গুলি করা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দেওয়া হয়নি। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বিদেশিদের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন এটা অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহিতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যানজটের ভোগান্তি বিবেচনায় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শোক মিছিল একদিন পিছিয়ে শুক্রবার করার কথা জানান ওবায়দুল কাদের। প্রোগ্রাম আমরা স্থগিত করেছি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। টাইম মেশিন দিয়ে অতীতে যেতে পারলে প্রতিটি মৃত্যুই ঠেকিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তিনি বলেন সব মৃত্যু ঘটনা তদন্ত বিচার হবে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন মৃত্যু ও সহিংসতার ঘটনায় তারাও ক্ষতিগ্রস্ত। তৃতীয় পক্ষ এই সহিংসতা ঘটিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এ সকল ঘটনা ঘটানো হয়েছে। কোনো নিরীহ শিক্ষার্থী ও তাদের পরিবার যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি। বলেন কেউ আইন ভাঙলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন শুরু থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের দোষারোপ করা হয়নি। আদালতের রায়ও শিক্ষার্থীদের পক্ষে। আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম, কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে।